তাহলে গতকালকে কিওয়ার্ড রিসার্চের হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ, ওয়াই কিওয়ার্ড রিসার্চ ইজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ এসইও, হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, এইগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, তো আজকে আমাদের মেন টপিক যেটা সেটা হলো কিওয়ার্ডস। মানে এই কিওয়ার্ডসগুলো কয় ধরনের হয়, এই কিওয়ার্ডসগুলো কি কি, আমরা যে কিওয়ার্ডগুলো রিসার্চ করব, কিওয়ার্ড রিসার্চটা কি আপনারা বুঝলেন, কিওয়ার্ডসের গুরুত্বটুকু জানলাম এবং কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করব সেগুলো আমরা জানি। এখন কথা হলো এই কিওয়ার্ডগুলো আসলে কয় ধরনের হয় বা কিওয়ার্ডগুলো কি কি, এই জিনিসগুলো আমরা আজকে দেখব। তো কিওয়ার্ডসের মেন দুইটা পার্ট হলো কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা শর্ট টেল কিওয়ার্ডস আর একটা লং টেল কিওয়ার্ডস। এটা বোঝার জন্য যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে শর্ট টেল কিওয়ার্ডগুলো কেমন আর লং টেল কিওয়ার্ডগুলো কেমন। দেখেন এখানে আমি যদি কিছু কিওয়ার্ড লিখি, লাইক আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এখানে আপনার দুইটা ওয়ার্ড, তাহলে ওয়ান টু ওয়ার্ডস। এই ওয়ার্ডসগুলোর মধ্যে ওয়ান টু ওয়ার্ডস, এগুলোর মধ্যে আমরা যত কিওয়ার্ডগুলো দেখতে পাই সেগুলোকে বলে হলো শর্ট টেল কিওয়ার্ডস। ওয়ান একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড। যে একটা ওয়ার্ড যদি বলি তাহলে আইফোন, আইফোন, স্যামসাং। এরপরে আমরা আরও কিওয়ার্ড হতে পারে আমাদের এরকম কোন একটা ব্র্যান্ডের নাম অথবা একটা অথবা দুইটা ওয়ার্ড, যেমন Huawei, ভিজুয়াল পিকচার, তারপরে এ ধরনের, মানে একটা কি দুইটা, একটা দুইটা ওয়ার্ডের মধ্যে আমরা যেই কিওয়ার্ডগুলো সিলেক্ট করি বা যেই কিওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এগুলোকে বলে শর্ট টেল কিওয়ার্ডস। তাহলে আমরা শর্ট টেল কিওয়ার্ডসটা কি এটা বুঝলাম, যেটা হচ্ছে আমাদের শর্ট টেল কিওয়ার্ডস। এখন এই কিওয়ার্ডগুলোকে যদি আমরা একটু লং করে দিই, লং টেল কিওয়ার্ড যদি আমরা এটাকে একটু লং করে দিই তাহলে বুঝতে পারবেন যে লং টেল কিওয়ার্ডসটা কি। তো প্রথমে ডিজিটাল মার্কেটিং, এটাকে আমরা একটু লং করি, যে এটাকে আমরা বলতে পারি এরকম যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। সো এই একটা আমাদের কিওয়ার্ড হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে এটা আমাদের জন্য লং টেল কিওয়ার্ড। তারপরে আমি এরকম লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ। এরপরে লিখলাম যে হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং। সো এই শর্ট টেল কিওয়ার্ডটাকে যখন আমরা আরেকটু নির্দিষ্ট করে দেই, আরেকটু টপিকসকে নির্দিষ্ট করে দিচ্ছি যে আমি ডিজিটাল মার্কেটিং এর কোন জিনিসটাকে জানতে চাচ্ছি। এখানে ডিজিটাল মার্কেটিং যদি আমি গুগলে সার্চ করি তাহলে এই ক্ষেত্রে দেখা যাবে যে আমার অনেকগুলো রেজাল্ট ওরা দিবে, অনেকগুলো। এর মধ্যে আমি যেটা চাচ্ছি সেটা নাও হইতে পারে, কিন্তু আমি যেটা চাচ্ছি যে আমি জানতে চাচ্ছি যে হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, কীভাবে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো, যদি এটা আমার হয় আমি এটা এখানে যখন লিখে সার্চ করবো হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, তো এই ক্ষেত্রে লার্ন ডিজিটাল মার্কেটিং ট্রেনিং অ্যান্ড কোর্সেস, লার্ন অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং। দেখেন এই ক্ষেত্রে আমার এই কিওয়ার্ড রিলেটেড কিছু ইউটিউবের কিছু টিউটোরিয়াল, এখানে আমি কিছু রেজাল্ট পাচ্ছি udemy.com, ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স 12 কোর্সেস ইন ওয়ান, এই জিনিসগুলো আমরা পাচ্ছি। তো ক্লিয়ার যে আমরা কিওয়ার্ডসগুলো দুই ধরনের হয়, একটা শর্ট টেল কিওয়ার্ডস আর একটা লং টেল কিওয়ার্ডস। তো শর্ট টেল লং টেল এই জিনিসগুলো, এই কিওয়ার্ডগুলো শর্ট টেল এগুলো 2 to 3, লং টেল কিওয়ার্ডসের ক্ষেত্রে আমরা বলতে পারি 3 to 5 or 6, অথবা এর বেশি হতে পারে, মানে 3 থেকে 5-6টা, 3 থেকে 5-6টা যে ওয়ার্ডস এগুলোকে আমরা বলতে পারি লং টেল কিওয়ার্ডস। ওকে, তাহলে এই দুই ধরনের কিওয়ার্ড সাধারণত হয় এবং এই কিওয়ার্ডগুলোই আবার বিভিন্ন ধরনের হয়, শর্ট টেল কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়, লং টেল কিওয়ার্ড বিভিন্ন ধরনের হয়। সেগুলো কি কি, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ড যদি আমরা এটা দেখি, ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডগুলো কি কি: মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডস, কাস্টমার ডিফাইন কিওয়ার্ডস, প্রোডাক্ট কিওয়ার্ডস,
জিও টার্গেটেড কিওয়ার্ডস, সার্ভিস কিওয়ার্ডস, ব্র্যান্ড কিওয়ার্ডস, ইনফরমেশনাল এডুকেশনাল কিওয়ার্ডস, ট্রানজেকশনাল কিওয়ার্ডস, বি2বি কিওয়ার্ডস। এগুলোর একটা করে উদাহরণ দিলে হয়তো আপনাদের জন্য বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এইগুলোকে আমি একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখতে চাই, তাহলে এই কিওয়ার্ডসগুলো আসলে কেমন যদি বলি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডসগুলো কোনগুলো। মার্কেটিং ডিফাইন এখানে একটু ছোট দেখা যায়, এখানে দেখেন মার্কেটিং প্রোডাক্ট কিওয়ার্ড। প্রোডাক্ট বলতে কোনো প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড, যেমন আমি বললাম যে আইফোন প্রাইস, আইফোন 11 প্রো প্রাইস, অথবা ফিচার, যে আমি আইফোন 7 প্রোর ফিচার সম্পর্কে জানতে চাচ্ছি, এই একটা, এটা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা কি রিলেটেড? প্রোডাক্ট রিলেটেড। প্রোডাক্টের নাম কি? আইফোন। তাহলে আইফোন একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ফিচার অথবা আমি জানতে চাচ্ছি প্রাইস, তাহলে এটা আমাদের একটা প্রোডাক্ট কিওয়ার্ড। এইটা আইফোন প্রো, প্রো ফিচার অথবা প্রাইস, এটা আমাদের একটা কিওয়ার্ড, এবং এই কিওয়ার্ডটাকে বলে প্রোডাক্ট কিওয়ার্ড। সেম একইভাবে এখানে দেখেন ব্র্যান্ড কিওয়ার্ড আছে। যদি আমরা বলি ব্র্যান্ড কিওয়ার্ড কোনগুলো, সেটা হচ্ছে আইফোন। এই আইফোনগুলো হলো ব্র্যান্ড কিওয়ার্ড, অথবা আমরা বলতে পারি স্যামসাং। এই স্যামসাং হলো ব্র্যান্ড কিওয়ার্ড। আমরা বাংলাদেশে বলতে পারি ওয়ালটন। এগুলো হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড। আচ্ছা, সার্ভিস কিওয়ার্ড কোনগুলো? সার্ভিস কিওয়ার্ড যেমন ডিজিটাল মার্কেটিং, এটা সার্ভিস। এই সার্ভিসটা ধরেন আমি দিচ্ছি, তাহলে এটা ডিজিটাল মার্কেটিং একটা সার্ভিস আমি দিব, বা ডিজিটাল মার্কেটিং কোর্স বলতে পারি। সো ডিজিটাল মার্কেটিং কোর্স একটা সার্ভিস কিওয়ার্ড। ওকে, এই জিনিসগুলো বুঝতে পারছেন হয়তো। আমরা এগুলো মুছে দিই, নিলে এলোমেলো হয়ে যাবে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আইফোন, এটা গেল আমাদের প্রোডাক্ট কিওয়ার্ড। জিও টার্গেটেড কিওয়ার্ডস কোনগুলো? জিও টার্গেটেড কিওয়ার্ড হলো যেই কিওয়ার্ডগুলোতে আমরা জিওগ্রাফিক্যাল অবস্থান বা লোকেশন অ্যাড করে দিই। যেমন আমরা এরকম সার্চ করি বেস্ট মোবাইল, অথবা বেস্ট কফি শপ, আমরা যেগুলো লিখে সার্চ করছিলাম, কফি শপ বেস্ট কফি শপ ইন ঢাকা। সো এখানে যে ঢাকাকে আমি লোকেশনটাকে উল্লেখ করে দিলাম। লোকেশন উল্লেখ করে মানে জিওগ্রাফিক্যাল অবস্থান যেটাকে টার্গেট করে দিচ্ছি যেই কিওয়ার্ডগুলোর মধ্যে, সেটাকে বলে বেস্ট কফি শপ ইন ঢাকা, জিও টার্গেটেড কিওয়ার্ডস। ক্লিয়ার? এরপরে দেখেন এগুলো এই দুইটা বাকি আছে। মার্কেটিং ডিফাইন কিওয়ার্ডসটা কি? মার্কেটিং করার জন্য আপনি যেই কিওয়ার্ডসগুলো ইউজ করেন, যেমন ধরেন আমি বললাম যে শু ফর ম্যান, শু ফর ম্যান মানে মেয়েদের জন্য, অথবা পুরুষদের জন্য জুতা, অথবা এনে দিলাম ওম্যান ওয়াচ। এটা একটা কিওয়ার্ড, ওম্যান ওয়াচ, শু ফর ম্যান, এটা হলো মার্কেটিং ডিফাইন। আপনি একটা কোনো প্রোডাক্টকে মার্কেটিং করবেন, সেই মার্কেটিং ডিফাইন রিলেটেড কিছু কিওয়ার্ড। ওকে, এরপরে কাস্টমার ডিফাইন। আমরা যারা কাস্টমার ডিফাইন মানে কাস্টমারদেরকে আলাদা করে বোঝানোর জন্য আমরা আগে যেগুলো দেখলাম এগুলো হতে পারে। তবে কাস্টমার ডিফাইন একজন কাস্টমার এসে সে যেই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে, যেমন ধরেন এগুলো বেস্ট ওয়াচ, বেস্ট ওম্যান ওয়াচ, বেস্ট ওম্যান। সো এটা লিখে সে সার্চ করলো, তারপর ধরেন সে এরকম উল্লেখ করে দিল বেস্ট ওম্যান ওয়াচ ইন বিডি, বাংলাদেশের বেস্ট ওম্যান ওয়াচ, বা সে ঘড়ি কিনতে চাচ্ছে, সেই কিওয়ার্ডটা লিখে যখন সার্চ করবে সে একটা রেজাল্ট পাবে। মোট কথা, একজন কাস্টমার যেই কিওয়ার্ডগুলো তার নিজের সার্ভিসের জন্য যেই লিখে সার্চ করতেছে, সেগুলো কি আপনার কাস্টমার ডিফাইন্ড কিওয়ার্ডস। এরপরে বাকি থাকে ব্র্যান্ড ইনফরমেশনাল, অনেক ইম্পর্টেন্ট এটা। দেখেন আমরা যেগুলো সার্চ করি, আমরা যেই জিনিসগুলো এখানে সার্চ করি সেগুলো ইনফরমেশনাল হয় বেশিরভাগ। যেমন আমি যদি যখন কোনো কিছু শিখতে চাই, যে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে এখানে যেগুলো পাবো, আপনি যেগুলো এখানে পাবেন, এগুলো হলো ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কিছু ইনফরমেশন। অথবা আমরা এখানে অন্যান্য যেই ইনফরমেশনগুলো চাই, যেমন একটা মোবাইলের ফিচার, আমি একটা মোবাইলের ফিচার জানতে চাচ্ছি, মোবাইলের প্রাইস জানতে চাচ্ছি, তাহলে এগুলো কিন্তু সব ইনফরমেশনের মধ্যে আসতেছে, যে আমি মোবাইলের ইনফো জানতে চাচ্ছি, তাহলে নোকিয়া মোবাইল ফিচার, অথবা
এই একটু আগে যেটা লিখলাম আইফোন 11 প্রো, যদি আমরা বলি 11 প্রো প্রাইস ইন বিডি, তাহলে এটা একদিক দিয়ে কি হলো, আমি ইনফরমেশন পাচ্ছি। তাহলে এই কিওয়ার্ডটা কি, এই কিওয়ার্ডটা ইনফরমেশনাল অর এডুকেশনাল। তাহলে ইনফরমেশনাল অর এডুকেশনাল, যেটা দিয়ে যেই কিওয়ার্ডগুলো সার্চ করে আমরা কোনো ইনফরমেশন খুঁজি অথবা আমরা কোনো কিছু লার্ন করতে চাই, সেটাকে এডুকেশনাল কিওয়ার্ড, ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। এরপরে যেটা আছে ট্রানজ্যাকশনাল, এই কিওয়ার্ডটা কি আমরা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলতে পারি একই সাথে। আইফোন 11 প্রো প্রাইস, এই যে প্রাইস, আমরা যখন কোনো ট্রানজ্যাকশনাল অর্থের সাথে লেনদেন বা অর্থের সাথে সম্পর্কিত যে কিওয়ার্ডগুলো আছে, সেই কিওয়ার্ডগুলোকে বলে হচ্ছে ট্রানজ্যাকশনাল, মানে টাকা আদান প্রদান হবে, ট্রানজ্যাকশন হবে, সেটাকেই ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলা হচ্ছে। আরেকটা বি টু বি, বিজনেস রিলেটেড, বি টু বি, বিজনেস টু বিজনেস রিলেটেড যে কিওয়ার্ডগুলো, সেগুলোকে আপনার এই বি টু বি কিওয়ার্ডস বলে। ওকে, তাহলে এই ধরনের কিওয়ার্ডস তো আমরা বুঝলাম যে ডিফারেন্ট টাইপ, আমরা যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করতেছি, এগুলো বিভিন্ন ধরনের কিওয়ার্ডস। আমরা প্রত্যেকটা কিওয়ার্ডকে আমরা যেটা লিখে সার্চ করি, সেটাকেই ওইটাকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি যে এটা এই ধরনের কিওয়ার্ডস। তো এটা জাস্ট আপনাদের বোঝার জন্য, এটা আপনাদের কাজে লাগবে যে কোন ধরনের কিওয়ার্ডস আপনি রিসার্চ করতেছেন, সেটা নোট করে রাখলেন যেটা আমার এই ধরনের কিওয়ার্ডস। ওকে, আর এরপরে যেটা আছে কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ডস, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, যে কমন সার্চ ইন্টেন্ট, এটা আপনার বেশি প্রয়োজন নাও হতে পারে বা অনেক ক্ষেত্রে আমার এটা লাগতেও পারে, কিন্তু কমন সার্চ মানে এই কিওয়ার্ডগুলো, এই যে সব পুরোটা কিন্তু সব কিছু কিন্তু এখানে কিওয়ার্ড নিয়ে আলোচনা হচ্ছে। কমন সার্চ মানে কি, আমরা যে কিওয়ার্ডগুলো সার্চ করি সাধারণত এই কিওয়ার্ডগুলোকে তিন ভাগে ভাগ করছে। তিন ভাগটা কি কি, একটা হলো কমার্শিয়াল ইন্টেন্ট, আর একটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট, আর একটা হলো লোকেশন ইন্টেন্ট। তো নাম শুনেই বুঝতেছেন, নর্মালি আমরা বিজনেস রিলেটেড বা কমার্শিয়াল রিলেটেড কোনো একটা প্রোডাক্ট রিলেটেড, বিজনেস রিলেটেড যেই কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করি বা যেই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করি, সেগুলোকে কমার্শিয়াল বলে। কমার্শিয়াল, তো কমার্শিয়ালের মধ্যে কি কি আসতে পারে, যেমন এটা আইফোন 11 প্রাইস ইন বিডি, এটা কমার্শিয়াল। ওকে, এটা কমার্শিয়াল কিওয়ার্ড। সেম একইভাবে কমার্শিয়াল কিওয়ার্ড আমরা যদি আরও যদি কমার্শিয়াল কিওয়ার্ড যেতে চাই, তাহলে একটু আগে যেগুলো লিখলাম যে বেস্ট ওয়াচ, বেস্ট ওম্যান ওয়াচ ইন বিডি, এইগুলো কমার্শিয়াল, মানে বিজনেসের সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো, সেইগুলোকেই কমার্শিয়াল কিওয়ার্ড বলে। তো নর্মালি আপনি আমি যেগুলো গুগলে লিখে সার্চ করি, সেই কিওয়ার্ডগুলো এই তিনটার মধ্যে একটার সাথে মিলবে, এই তিনটার বাইরে কোনোটা যাবে না, হয় সেটা কমার্শিয়াল হবে, আর না হলে সেটা ইনফরমেশনাল হবে। যে আমি ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছি, তাহলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করতেছি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, তাহলে এই জিনিসগুলো আমি জানতে পারতেছি। ঠিক আছে, হাউ ডু আই লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা আমার জন্য ইনফরমেশনাল। আর একটা হচ্ছে লোকেশন, তো বেস্ট কফি শপ ইন বিডি, আমি যে বিডি লোকেশনটা অ্যাড করে দিলাম, এটাই হচ্ছে হলো লোকেশন। সো আমাদের এই কিওয়ার্ডগুলো কমন সার্চ ইন্টেন্ট কিওয়ার্ড, সাধারণত আমরা তিন ধরনের কিওয়ার্ড সার্চ করে থাকি, কমার্শিয়াল, ইনফরমেশনাল আর লোকেশন। লাস্ট একটা কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসটা কি, এটা হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। এই জিনিসগুলো আপনাদের এই জন্য বলা, এগুলো অত জরুরি না, বাট এই জিনিসগুলো আপনাদের পরিচয় করে দেওয়া, যাতে পরবর্তীতে এই নামগুলো আপনারা শুনেন, তখন যেন আপনাদের মানে বুঝতে সুবিধা হয় যে না, এগুলো ওয়ান পেজ এসইওর কিওয়ার্ডস এর মধ্যে আমরা এই জিনিসগুলো পাইছি, বা এই জিনিসটা বলতে এই জিনিসগুলো বোঝানো হচ্ছে। তাহলে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং, এটাকে সংক্ষেপে এলএসআই, এই জিনিসটা আসলে কি, তো এই জিনিসটা বোঝার জন্য আপনাকে আগে কিছু জিনিস আমি এখানে দেখাতে চাচ্ছি। এই জিনিসগুলো বাদ, এই জিনিসগুলো বাদ। সো এখানে একটু খেয়াল করেন, আমি এখানে লিখলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং দিয়ে এখানে আমি তিনটা কিওয়ার্ড দিলাম। এরপরে আমি এখানে আসলাম যে আইফোন, এটা আমার একটা কিওয়ার্ড। এরপরে আমি এখানে দেখলাম যে ফিচার, সেম একইভাবে আমি আবার লিখলাম
প্রো বাংলাদেশ, আবার লিখলাম বেস্ট আইফোন ইন বাংলাদেশ। ওকে, তো এটাকে আরেকটু বোঝার জন্য আমরা এটাকে ডক ফাইলে নিয়ে যাই, তাহলে তো ক্লিয়ার বুঝতে পারবো। সো এখানে দেখেন এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং, এটাকে আমি বোল্ড করে দিলাম, এবং এটা ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং। এই হলো তিনটা আমার লং টেল কিওয়ার্ড। এই লং টেল কিওয়ার্ডের মধ্যে কমন কি? ডিজিটাল মার্কেটিং। সেম একইভাবে আইফোন, এবং আইফোনের পরে আমার এখানে কমন কি? এটা আইফোন, এটা আইফোন, এটা আইফোন। তাহলে এগুলো হচ্ছে আমার আইফোন। এই ডিজিটাল মার্কেটিং এটাকে বলা হয় হচ্ছে হলো LSI কিওয়ার্ড। তাহলে আমরা LSI কিওয়ার্ড এটাকে কেন বলা হলো? কারণ এটা হলো LSI কিওয়ার্ড। এটা LSI কিওয়ার্ড কেন? এই কিওয়ার্ডটার আগে পরে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে আমরা একাধিক নতুন নতুন কিওয়ার্ড যোগ করতে কিওয়ার্ড মেক করতে পারতেছি। তাহলে ক্লিয়ার যে একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ডের আগে বা পরে আপনি আরো কিছু ওয়ার্ড যোগ করে নতুন নতুন কিওয়ার্ড তৈরি করতে পারতেছেন। তাহলে যেই কিওয়ার্ডের আগে পরে যোগ করে আমি নতুন নতুন কিওয়ার্ড তৈরি করতেছি, ওই কিওয়ার্ডটাকে LSI কিওয়ার্ডস বলা হয়। তাহলে লেটেন্ট এলএসএ পুরো ফুল মিনিংটা কি? ফুল মিনিং তো সবার আগেই আপনাদের বললাম, লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড যেটা, সেটাকে সংক্ষেপে LSI। এবং এই কিওয়ার্ডটা হচ্ছে এটা, যে একটা কিওয়ার্ড আমার থাকবে, সেই কিওয়ার্ডটাকে আমি দিয়ে এটা হচ্ছে আমার LSI কিওয়ার্ড, এবং এগুলো হচ্ছে আমার অন্যান্য কিওয়ার্ড। এটার সাপেক্ষে এগুলো হচ্ছে আমার এক্সট্রা আরো কিছু কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো আপনি, যেমন ধরেন আপনাকে একটা প্রাইমারি কিওয়ার্ড দিয়ে দিল। প্রাইমারি কিওয়ার্ড আপনি কিওয়ার্ড রিসার্চ যখন করবেন, আপনাকে তার ডোমেন নেমটা দিয়ে দিল। তাহলে ওই ডোমেন নেমটা হচ্ছে হলো আপনার জন্য LSI, এবং ওইটাকে কেন্দ্র করে আপনি এখন আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করবেন, কোন কোন কিওয়ার্ডগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন, কি কি সাফিক্স প্রিফিক্স অ্যাড করে নতুন নতুন কিওয়ার্ড রিসার্চ করবেন। তো মোটামুটি কিওয়ার্ড সম্পর্কে আপনাদের পরিপূর্ণ একটা আইডিয়া আশা করি আপনারা পাইছেন, যে কিওয়ার্ড রিসার্চটা কি, কিওয়ার্ড আপনি কিভাবে রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো কত ধরনের হয়, এগুলো মোটামুটি ভালো একটা আইডিয়া আমি মনে করি যে আপনাদের দেওয়া হয়েছে। এখন আপনারা যতটুকু অ্যাপ্লাই করতে পারেন। ফ্রি দুইটা টুল সম্পর্কে 5টা ওয়েবসাইট, এখানে যদি আমরা দেখি ফ্রি 5টা ওয়েবসাইট, আপনারা এখান থেকে এই 4টা ওয়েবসাইটের ব্যবহার আপনারা দেখলেন। এক্সটেনশন 3টা এক্সটেনশনের ব্যবহার দেখানো, মানে একটা দেখানো হয়েছে, বাকিগুলো আমি বলছি সেম একই কাজ। তো এখন হচ্ছে হলো এগুলো তো ফ্রিতে আপনি ইউজ করলেন, যখন আপনি এক্সপার্ট হবেন, যদি আপনি টাকা ব্যয় করে প্রিমিয়াম টুলস কিনে কিওয়ার্ড রিসার্চ করেন, সেটা আরও বেশি ভালো। আর কিওয়ার্ড রিসার্চের আসলে একটা দুইটা ক্লাস, প্রত্যেকটা প্র্যাকটিক্যালি করে করে যদি আপনারা বুঝতে পারতেন, তাহলে সেটা আপনাদের জন্য আরও বেশি ভালো হতো। তো রিসার্চ করবেন কিওয়ার্ড নিয়ে, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আরও বেশি বেশি রিসার্চ করবেন, কিওয়ার্ডগুলো কি, কোন ধরনের কি কি কিওয়ার্ড আছে, আপনি প্রত্যেকটা কিওয়ার্ড রিসার্চ করবেন, একটা লিস্ট করবেন, কোন একটা নিচের উপরে, কোন একটা ডোমেনের উপরে আপনি কিওয়ার্ড রিসার্চ করলেন। তো প্র্যাকটিস না করলে এই যে যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো আপনার মনে থাকবে না বা কাজে দিবে না যদি প্র্যাকটিস না করেন। তো আমাদের কিওয়ার্ড রিসার্চ শেষ। যদি কিওয়ার্ড রিসার্চ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আর না থাকলে অ্যাটলিস্ট মেসেজে লিখেন যে আপনাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা, আপনারা অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ নাই, আমি আপনাদের বারবার বলি যে আপনারা রেসপন্স করবেন। আপনারা এখানে প্রত্যেকে নিজে একটা মেসেজ লিখতে কয়েক সেকেন্ড লাগবে, 10 সেকেন্ডেরও কম সময় লাগে, বাট আপনাদের ওই 10 সেকেন্ডে কিন্তু আমার কিছু কম কথা বলা লাগে। আপনারা এখানে আছেন কত, 16-15 জন, প্রত্যেকে একটা করে মেসেজ দিলে এখানে মেসেজে ভরে যাওয়ার কথা তখন। তার মানে বোঝায় যে আপনারা অ্যাক্টিভ না, ক্লাসে শুধু মোবাইল দিয়ে জয়েন করে মোবাইলের সাউন্ড অফ করে পকেটের মধ্যে
আর বলবো ভাই, বলেন, পকেটের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে ঘুরতেছি। সবার উদ্দেশ্যে বলতেছি না, যারা রেসপন্স করেন না তাদের জন্য বলতেছি এই কথাগুলো। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপ শুরু করবো। দেখেন, তাও সবাই রেসপন্স করে নাই, তো যারা রেসপন্স করে নাই তারা আমার কথাগুলোও হয়তো শুনতেছে না। কারণ শুনলে তো এত কিছু বলার পরে রেসপন্স করবে ভাই, যদি না করেন তাহলে এখন আমি কি ধরে নেবো বলেন। সো এরপরে আমাদের টপিক হচ্ছে ওয়ান পেজ এসইও। এখন যদি কেউ এটাতে ফাঁকি দেন তাহলে সে অনেক বড় ফাঁকিতে পড়বেন, কারণ ওয়ান পেজ এসইও এটাই আপনাদের অনেক বোঝার বিষয় আছে। একটু বোঝেন, প্রথম দিকে একটু ক্রিটিক্যাল বা প্রথম দিকে একটু অন্যরকম মনে হবে, কিন্তু যদি কেউ ভালোভাবে বুঝে নিতে পারেন তাহলে এই ওয়ান পেজ এসইও আমি যা আজকে আপনাদের বোঝাবো, আশা করি যে যদি আপনি এসইও এক্সপার্ট হতে চান, এসইওতে ভালো কিছু করতে চান, ওয়ান পেজ এসইও আপনাদের অ্যাটলিস্ট থিমটা, মানে ওয়ান পেজ এসইওর থিমটা কি, আমি থিমটা আজকে বোঝাবো, আগামীকালকে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো, কারণ দুইটা জিনিস একসাথে আজকে হবে না। তো আজকে আপনাদের থিম বুঝেন যে থিমটা কি, যে আপনাকে কি কি কাজ করতে হবে ওয়ান পেজ এসইওর মধ্যে, ওয়ান পেজ এসইও কোথায় করতে হয়, ওয়ান পেজ এসইওটা কি। ওকে, তো ওয়ান পেজ এসইও ওভারভিউ। হোয়াট ইজ ওয়ান পেজ অপটিমাইজেশন, ওয়ান পেজ অপটিমাইজেশন কি, যদি এটা আমরা বলি যে ওয়ান পেজ অপটিমাইজেশন কি, আমাদের যে ওয়েবসাইট ছিল বা যে কোনো ওয়েবসাইট আপনি যখন এসইও করবেন, আমাদের ওয়েবসাইটের নাম ছিল ডিজিটাল মার্কেটিং 24। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এবং যদি আমরা ড্যাশবোর্ডে যাই, ওকে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এখন এই ওয়েব, এটাকে আমরা বলি আমাদের আমাদের ওয়েবসাইটের মধ্যে, মানে আমাদের এই পেজের মধ্যে, আমাদের ওয়েবসাইট মানে আমাদের পেজ, আমাদের পেজের ভিতরে আমরা যেই এসইও গুলো করব, যেই স্ট্র্যাটেজিস গুলো অ্যাপ্লাই করব, সেটাই হচ্ছে অন পেজ এসইও। আর অফ পেজ এসইও কোনটা, যেটা আমাদের এই পেজের বাইরে, আমাদের এই পেজের লিঙ্কগুলো দিয়ে বা আমাদের এই পেজের এই ওয়েবসাইটের এসইও আমরা অন্য কোনো একটা ওয়েবসাইটে করব, অন্য কোনো একটা প্ল্যাটফর্মে করব, সেটাই হচ্ছে অফ পেজ এসইও। তাহলে ক্লিয়ার, অন পেজ এসইও হচ্ছে আমাদের পেজের মধ্যে, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা যে এসইও গুলো করব সেটা অন পেজ এসইও। ইম্পর্টেন্স অফ অন পেজ অপটিমাইজেশন, সহজ জিনিস অনেক, যে এটার গুরুত্ব আসলে কি, ওয়ান পেজ অপটিমাইজেশনের গুরুত্ব কতটুকু। ধরেন আপনি আপনি একটা বিল্ডিং দিয়ে যদি বোঝাই তাহলে হয়তো ভালো বুঝতে পারবেন। ধরেন পাঁচতলা একটা বিল্ডিং, আপনি কেউ একজন পাঁচতলা বিল্ডিং তৈরি করছে, তো পাঁচতলা বিল্ডিং তৈরি করছে ভাড়াইটা, ভাড়া দেওয়ার জন্য, ফ্ল্যাট ভাড়া দেওয়ার জন্য, প্রতিটা তলায় ধরেন 4টা করে ফ্ল্যাট। ওকে, এখন সে ফ্ল্যাট ভাড়া দিবে, বিল্ডিং পাঁচতলা একটা বিল্ডিং উঠেছে, সেম একইভাবে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম। এইটা আমাদের ফ্রন্ট সাইড, এটা আমাদের ব্যাক এন্ড এবং এটা আমাদের ফ্রন্ট সাইড। এখন এটা আমরা তৈরি করছি, আমরা বাইরে থেকে এরকম দেখতে পাচ্ছি, বাইরে থেকে আমরা দেখতে পেলাম এটা, এবং এটা আমাদের ভিতরের সাইড। এখন বাইরে থেকে আমরা দেখলাম যে মোটামুটি হ্যাঁ ওয়েবসাইট ঠিক আছে, আমি যেটা বিল্ড করছি মোটামুটি এটাকে আরো সুন্দর করা যায়, আপনি এখানে আরো অনেক সুন্দরভাবে করতে পারেন, এখানে আরো সুন্দর ডিসপ্লে হবে। তো একটা পাঁচতলা বিল্ডিং আপনি তৈরি করলেন, সেই পাঁচতলা বিল্ডিং বাইরে থেকে দেখতে ধরেন সুন্দর, বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে না ভালো। এখন আপনি যখন ভিতরে গেলেন, ভিতরে গিয়ে দেখলেন যে বিল্ডিং এর দরজাগুলো ভালো না, বা ভালো কাঠ দিয়ে বানায় নাই, অথবা দরজা নাই, ভেন্টিলেশন ভালো না, ভিতরে টাইলস নাই, বাথরুম ভালো না, মানে অনেক অনেক প্রবলেম। এখন বাইরে থেকে আপনার মনে হলো যে না ওয়েবসাইটটা ভালো, কিন্তু যখন আপনি ভিতরে ঢুকলেন, ভিতরে গেলেন, তো আপনি বিরক্ত হয়ে গেলেন এদের কন্টেন্ট পড়ে অথবা এই ধরনের আর কি। তো সেম, এখন ওই পাঁচতলা বিল্ডিং এর যেই ভাড়াইটাগুলো আছে, এরা কি ভাড়া নিবে, এই কোনো ফ্ল্যাট কি ভাড়া হবে তার, কোনো ফ্ল্যাটই কিন্তু তার ভাড়া হবে না। তাহলে এই ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে কি করতে হবে, এই যে যে ভাড়াইটারা যারা আসবে, তো ভাড়াইটারা কিভাবে চাচ্ছে ওয়েবসাইট, এই ফ্ল্যাটটাকে কিভাবে চাচ্ছে, সে সে তো টাকা দিয়ে থাকবে, তো সে যদি টাকা দিয়ে ভাড়া নেয় তাকে অবশ্যই সুন্দর একটা দরজা, কাঠের ভালো দরজা, ভেন্টিলেশন ব্যবস্থা ভালো হইতে হবে, বাথরুম ভালো, সব ফ্ল্যাট রুম, মানে যেভাবে একজন কাস্টমার যারা ভাড়াটা তারা যেভাবে পছন্দ করবে সেভাবে করেই কিন্তু আপনাকে বিল্ডিংটার ডেকোরেশন করতে হবে। সেম একইভাবে একজন একটা ট্রাফিক আমার এই ওয়েবসাইটে আসবে, সে বাইরে থেকে দেখতে পারে যে এটা ভালো, কিন্তু যখন সেই কন্টেন্ট ওপেন করলো,
তো এই কন্টেন্ট তার কাছে এতটা ভালো লাগলো না, সে কি করবে, সাথে সাথে এখান থেকে বেরোয় যাবে, মানে সে এখানে স্টে করবে না। তো সে কখন এখানে স্টে করবে, যখন আমরা এই আমাদের ওয়েবসাইটটাকে সুন্দরভাবে ডেকোরেশন করব। তো সুন্দরভাবে যখন আমরা এটাকে ডেকোরেশন করব, এই ডেকোরেশন করলে হচ্ছে হলো আমরা আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের যে ট্রাফিক যারা আসবে সেই ট্রাফিকরা কি করবে, ওয়েবসাইটে কন্টেন্টগুলোকে পড়বে, স্টে করবে। তো সহজ জিনিস, ওয়ান পেজ এসইও হচ্ছে হলো ওয়েবসাইটের ডেকোরেশন। আপনি আপনার ওয়েবসাইটটাকে আপনার ট্রাফিকের নিকট কিভাবে তুলে ধরতে চাচ্ছেন, এটা হচ্ছে ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইওর মধ্যে আপনার কি কি করবেন, কি কি কাজ আপনার করা লাগতে পারে, দেখেন ওয়ান পেজ এসইও। ওয়ান পেজ এসইও আপনি কোন কিসের কিসের ওয়ান পেজ এসইও করবেন। তো ওয়ান পেজ এসইওর মধ্যে আপনার থাকতে পারে পেজ অপটিমাইজেশন। ওয়ান পেজ অপটিমাইজেশনের মধ্যে পেজেস অপটিমাইজেশন এই একটা, এরপরে থাকতে পারে ক্যাটাগরিজ অপটিমাইজেশন, পেজেস অপটিমাইজেশন, ক্যাটাগরিজ অপটিমাইজেশন, এরপর আপনি বললেন পোস্ট অপটিমাইজেশন, এরপরে আপনি বললেন ইমেজেস অপটিমাইজেশন, ভিডিও অপটিমাইজেশন। এগুলো মোট কথা আপনার একটা কন্টেন্ট, কি কি ধরনের কন্টেন্ট থাকে আপনার ওয়েবসাইটে, এখানে কি কি থাকে, এই যে কন্টেন্ট আছে, ইমেজেস আছে, এই জিনিসগুলোকে আপনি অপটিমাইজড করবেন। এই জিনিসগুলোকে অপটিমাইজড করে আপনার ওয়েবসাইটের সৌন্দর্য বৃদ্ধি করা বা স্পিডের, আপনার ওয়েবসাইটের স্পিড গ্রোথ কমানো। তো এটা আলাদা একটা কাজ ওয়ান পেজ এসইওর মধ্যে। এখানে টেকনিক্যাল কিছু ইস্যু থাকে আপনার আপনার ওয়েবসাইটের। টেকনিক্যাল ইস্যুর মধ্যে আপনার চলে আসে হচ্ছে হলো ওয়েবসাইট পেজ লোড অথবা পেজ স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন, এটা আলাদা একটা কাজ। তো ওয়ান পেজ এসইও এর মধ্যে আমরা এই জিনিসগুলো দেখব, কিভাবে পেজ অপটিমাইজ করতে হয়, ক্যাটাগরিজ, পোস্ট আর হচ্ছে ইমেজেস, এই জিনিসগুলো। তো ইমেজ অপটিমাইজেশন অলরেডি জানেন, সেটা এখানে আরেকটু ব্যাপকভাবে, যে ইমেজটা আপনি যখন এখানে অ্যাড করবেন সেটাকে আরেকটু ব্যাপকভাবে শিখব। তো প্র্যাকটিক্যালি আমরা দেখব আগামীকালকে। আজকে আমরা এটার থিম, যে কী কী কাজ আপনি করবেন সেটা আমরা দেখব। তো ওভারভিউ বুঝতে পারলাম অন পেজ ফ্যাক্টরস। অন পেজ ফ্যাক্টর, এখানে আমাদের এই জিনিসগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের মোটামুটি ওয়ান পেজ এসইও সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। কি কি? টাইটেল ট্যাগ, মেটা ডেসক্রিপশন, SEO friendly URLs, H1 tag in title, subheading, internal links, images, other multimedia or files. তো প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান একটা একটা করে বলে দিচ্ছি। একটা পোস্ট, ক্যাটাগরি আর পেজেস, এই তিনটা, প্রত্যেকটাতেই আমার এই জিনিসগুলো থাকে, টাইটেল থাকে, মেটা ডেসক্রিপশন থাকে, ইউআরএল থাকে। এই তিনটা জিনিস আমার এখানে থাকে, এই তিনটা জিনিসই আমার থাকবে। আপনি যদি একটা পেজ ক্রিয়েট করেন এবং পোস্ট ক্রিয়েট করেন অথবা ক্যাটাগরিজ ক্রিয়েট করেন, সেখানে আমার টাইটেল দিতে হবে, মেটা ডেসক্রিপশন দিতে হবে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল অ্যাড করতে হবে। তো এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। তো এক নম্বরে যেটা আছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা কি? যেমন ধরেন এই যে আমাদের একটা ওয়েবসাইটের একটা পোস্ট হচ্ছে হলো হোয়াট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং ওপেন করব। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমি ওপেন করব। দেখেন এটা হচ্ছে আমার টাইটেল, এটি কি আমার টাইটেল। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এটা আমার টাইটেল। তো বলতেছে টাইটেল ট্যাগ, তাহলে টাইটেল ট্যাগ বলতে এই টাইটেল ট্যাগটাকে বোঝাচ্ছে। অথবা যদি আপনি পেজ ওপেন করেন, যদি আলাদা করে এখানে পেজ ওপেন করলে কন্টাক্ট কাজ, এটা হচ্ছে টাইটেল। সেম একইভাবে পোস্টের ক্ষেত্রে এটা হচ্ছে টাইটেল। এখন এই টাইটেলটা বি আন্ডার 70 ক্যারেক্টার, টাইটেলটা 70 ক্যারেক্টারের মধ্যে রাখতে বলতেছে। রিকমেন্ডেড 60 ক্যারেক্টার। তো আমরা এই টাইটেল যদি গুগলে সার্চ করি, দেখেন এটা হলো টাইটেল এবং উপরের এটা হচ্ছে ইউআরএল, নিচের এতটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে তিনটা জিনিস, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, এই তিনটা জিনিস হচ্ছে এখানে টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইউআরএল।
তো এই তিনটা জিনিস কেন অনেক ইম্পর্টেন্ট, কারণ এই তিনটা জিনিস গুগলে যখন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করে, ওই কিওয়ার্ডটা যদি আপনার ওয়েবসাইটের কোনো একটাকে যদি র্যাঙ্ক করানোর কারণে যদি গুগল পেজে চলে আসে, গুগল ওয়েবসাইটে যখন চলে আসবে গুগলে, তখন এই যে যে তিনটা জিনিস দেখতে পারবে আপনার, একটা হলো আপনার ইউআরএলটা, টাইটেলটা, মেটা ডেসক্রিপশনটা, এটা। আর নিচে কি দেখাচ্ছে, নিচে দেখাচ্ছে এটা আপনি এই পেজে ভিজিট করছেন, ইউ হ্যাভ ভিজিটেড দিস পেজ 3 টাইমস, লাস্ট ভিজিট 9/8/20, ঠিক আছে, তার মানে 18/20। তারপরে এই নিচে দেখাচ্ছে যে আপনি এই পেজটাতে ভিজিট করছেন, কখন, কবে, কোন সময় ভিজিট করছেন সেই জিনিসটা দেখাবে, কতবার ভিজিট করলেন। তো এটা আমাদের কোনো বিষয় না, আপনি আপনার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা। উপরে প্রথমে ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন। তো এই তিনটাকে আপনি যদি বুঝতে পারেন যে কিভাবে আমাকে এই তিনটা জিনিস সাজাইতে হবে, তাহলে আপনি যদি এই নিয়ম অনুযায়ী সাজান, তাহলে আপনার এখানে ডিসপ্লেটা সুন্দরভাবে হবে। তো এক নম্বরে হলো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা আমার 70 ক্যারেক্টার আমি সর্বোচ্চ দিতে পারবো, কিন্তু এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য 60 ক্যারেক্টার দেবেন। এবং এটা জেনারেট করবেন কিভাবে, আপনি বুঝবেন কিভাবে 60 ক্যারেক্টার হলো না কতগুলো ক্যারেক্টার হলো। তো এটা বোঝার জন্য স্মল এসইও টুলস আছে, সেখানে গিয়ে আপনি কাউন্ট করতে পারেন টাইটেলে কতগুলো ক্যারেক্টার আছে। অথবা এই যে একটা ওয়েবসাইট, যদি আমরা এই ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের নাম হচ্ছে portent.com। portent.com, এই পাশে এই পেজের ইউআরএল। তো এখানে দেখেন আমরা গুগলে যতটুকু দেখতে পাই, গুগলে আমরা এতটুকু দেখতে পাই, এই যে কোনো কিছু লিখে সার্চ করলে আমরা এতটুকু দেখতে পাই, সেই জিনিসটা এই ওয়েবসাইট আমাকে দিয়ে দিচ্ছে। প্রথমে হচ্ছে আমার টাইটেল, তারপরে ইউআরএল। তো ওয়েবসাইটে নর্মালি ইউআরএলটা উপরে থাকে, টাইটেলটা 2 নম্বরে থাকে। যাই হোক, আপনি এভাবে দেখতে পারবেন। আর তার নিচে হচ্ছে ডেসক্রিপশন। ধরেন আমাদের ওয়েবসাইটের টাইটেলটা কি, এটা আমাদের ওয়েবসাইটের টাইটেল, আমি এটাকে কপি করলাম, এনে এখানে দিয়ে দিলাম এই যে টাইটেল। সো টাইটেল ঠিক আছে, আমরা এখানে একটা সেপারেটর দিয়ে বললাম যে মার্কেটিং স্ট্র্যাটেজি, অথবা আমাদের ওয়েবসাইটের নাম ডিজিটাল মার্কেটিং। তো আমি এটাকে বাদ দিয়ে বললাম যে না, ডিজিটাল মার্কেটিং আমার ওয়েবসাইটের নাম, আমি ডিজিটাল মার্কেটিং দিব। সো আমার টাইটেল ধরেন এটা, এই যে টাইটেলটা এরকম হবে, এবং এর নিচে আমার ওয়েবসাইটের ইউআরএল দেখা যাবে। তো আমি ওয়েবসাইটের ইউআরএলটা নিয়ে আসি, আমার এই কন্টেন্টের ইউআরএল হচ্ছে এটা, এটাকে আমরা কপি করব, কপি করে ইউআরএল, এই যে এখানে ইউআরএল পেয়ে যাবো। সেখানে নর্মালি দেখা যায় কোন জায়গা থেকে, আমরা গুগলে দেখতে পাই হচ্ছে ডিরেক্ট ডোমেইন থেকে, এইচটিটিপি এগুলো শো করে না, আমরা এখান থেকে এইচটিটিপি বাদ দিয়ে দিতে পারি। ওকে, দেখেন এরকম দেখতে পারবো। এখন দেখেন এটা হলো আমাদের টাইটেল, এটা আমাদের ইউআরএল, এবং আমরা যে মেটা ডেসক্রিপশন অ্যাড করব, মেটা ডেসক্রিপশন আপনাকে অ্যাড করতে হবে এসইওর কাজে। এসইও করার সময় আপনাকে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে। মেটা ডেসক্রিপশন হচ্ছে বি আন্ডার 160 ক্যারেক্টার। মেটা ডেসক্রিপশনটা 160 ক্যারেক্টারের মধ্যে হতে হবে, এবং আপনি রিকমেন্ডেড হচ্ছে 150 ক্যারেক্টারের মধ্যে। তো আমরা এখানে যদি একটা মেটা ডেসক্রিপশন এখানে অ্যাড করি, মেটা ডেসক্রিপশন অ্যাড করার জন্য আমরা কিছু জাস্ট কন্টেন্ট, ধরেন এখান থেকে এই সার্ভিসেস এই পর্যন্ত এটাকে কপি করলাম, কপি করে এনে যদি এখানে দিই, তো এখানে ডট ডট চলে আসলো, এখানে যে এত দিলাম এই কারণে কি ডট ডট চলে আসলো, তার মানে 150 পার হয়ে গেছে। তো আমরা এতটুকু বাদ দিয়ে দেখি, তো আর একটু অ্যাড করা যাবে, আমরা মোবাইল ফোনস অ্যান্ড আদার এতটুকু বাদ দিই জাস্ট বোঝার জন্য। তো দেখেন ঠিক আছে, ধরে নেই যে এটা আমার 160, যদি আমরা এখানে আরো কিছু ওয়ার্ড লিখি, দেখি কত দূর লেখা যায়। আর একটু লিখলে এখানে ডট ডট চলে আসতেছে, তার মানে এটা আপনাকে হেল্প করতেছে যে আপনি কতটুকু লিখতে পারবেন সেটা বুঝতে। তাহলে যে আমরা এখানে অ্যাড করলাম টাইটেল, ডেসক্রিপশন এবং ইউআরএল। তো এই ওয়েবসাইটটাতে আপনি এরকম হেল্প পাবেন যে আপনার টাইটেল কতটুকু হলে সেটা গুগলে ভালোভাবে শো হবে, টাইটেল বেশি হলে ডট ডট হয়ে যায়। যদি আমরা এরকম দেখতে চাই, এখানে দেখতে পারি যে ডট ডট আসছে কিনা কোনটা, হ্যাঁ নিচের এটাতে আছে দেখেন ডট ডট। তো আমরা টাইটেলটা বুঝলাম না, টাইটেলটা পরিপূর্ণ করতে পারলাম না, তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটে আমাকে কি দিবে আমি বুঝতে পারবো না। হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড হাউ ডু আই গেট স্টার্টেড ডট ডট, তাহলে এটা আমি বুঝতে পারবো না। কিন্তু এটাই পর্যন্ত শেষ, আমাকে শেষ করতে হবে টাইটেলটা। শেষ কখন হবে, যখন আমি 60 ক্যারেক্টারের মধ্যে অ্যাড করবো টাইটেলটা, এই যে 60 ক্যারেক্টার অথবা 70 ক্যারেক্টার। সো আমার সেম একইভাবে মেটা ডেসক্রিপশন 150 ক্যারেক্টারের মধ্যে অ্যাড করতে হবে। এখন আসি ইউআরএল।
এসইও ফ্রেন্ডলি ইউআরএল। এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হলে আমার এখানে কি কি লাগবে বা কি কি হতে হবে? The website pages URL should include the primary keyword. So primary keywordটা কি? দেখেন আমার এখানে আসি, ডিজিটাল মার্কেটিং, এটা আমার প্রাইমারি কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে, টাইটেল, এটা আমার টাইটেলের মধ্যে ডিজিটাল মার্কেটিং আছে। এই প্রাইমারি কিওয়ার্ডটা আমার ইউআরএল এর মধ্যে থাকতে হবে। এই যে ইউআরএল এর মধ্যে আমার প্রাইমারি কিওয়ার্ডটা আছে। তাহলে এক নম্বরে যেটা বলছে যে প্রাইমারি কিওয়ার্ডটা ইউআরএল এর মধ্যে রাখতে হবে। তাহলে আপনার ওয়েবসাইট, আপনার পেজ, আপনার যেটাই হোক, ওইটার যে প্রাইমারি যে কিওয়ার্ডটা, যেটা আপনার প্রাইমারি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা আপনার ইউআরএল এর মধ্যে থাকতে হবে। Each word in the URL should be separated using by dashes. এখানে এক্সাম্পল দিয়ে দিচ্ছে একটা, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এটাকে এক্সাম্পল এভাবে রাখতে হয়। সো each word in the URL should be separated using dashes. এটার উদাহরণ হিসেবে দেখেন www.example.com, ইনবাউন্ড, এই হলো একটা ওয়ার্ড, এই ওয়ার্ড আর এই ওয়ার্ড দুইটা ওয়ার্ডকে সেপারেট করছে কি দিয়ে? ড্যাশ চিহ্ন দিয়ে। সো আমরা এটাকে সেপারেটেড ইউজিং ড্যাশেস। সো আমরা আমাদের ইউআরএলটা যদি দেখি, দেখেন এখানে ড্যাশ চিহ্ন দিয়ে, এই যে ড্যাশ, এই যে ড্যাশ, এই যে ড্যাশ চিহ্ন দিয়ে সেপারেট করে। তাহলে ড্যাশ চিহ্ন দিয়ে এটাকে সেপারেট করতে হবে। ডোন্ট কিপ নাম্বার, স্পেশাল ক্যারেক্টার অর আননেসেসারি ওয়ার্ড। মানে এই ইউআরএল এর মধ্যে নাম্বার অ্যাড করা যাবে না। যেমন এখানে যদি আমি বলি যে আমি এরকম 54 অ্যাড করে দিই, তাহলে এটা করা যাবে না। সফটওয়্যার মোট কথা নাম্বার অ্যাড করা যাবে না, নাম্বার বাদ। এখানে আমি চাইলে আমি স্পেশাল ক্যারেক্টার, যেমন হ্যাশ, যেমন এখানে আমি বললাম হ্যাশ, এই ডলারের চিহ্ন, এরকম স্পেশাল কোনো ক্যারেক্টার আমরা ইউআরএল এর মধ্যে দিতে পারবো না। আরেকটা হলো আননেসেসারি ওয়ার্ড, এমন কিছু ওয়ার্ড দিলাম যেগুলো আমাদের প্রয়োজন নেই। এরকম আমি একটা ওয়ার্ড লিখে দিলাম যেটা আমার প্রয়োজন নেই, তাহলে এরকম কিছু করা যাবে না। প্রথমত আমরা ইউআরএল এর মধ্যে নাম্বার অ্যাড করতে পারবেন না, ইউআরএল এর মধ্যে স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না, আননেসেসারি ওয়ার্ডস আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে ইউআরএল এর মধ্যে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার আর আননেসেসারি ওয়ার্ডস এগুলো ইউজ করা যাবে না। ক্লিয়ার? তাহলে ইউআরএল, এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হলে আপনাকে এই তিনটা জিনিস মানতে হবে। একটা হলো দ্য ওয়েবসাইট পেজেস ইউআরএল শুড ইনক্লুড দ্য প্রাইমারি কিওয়ার্ড, ইউআরএল এর মধ্যে প্রাইমারি কিওয়ার্ড থাকতে হবে, ওয়ার্ডগুলোকে ড্যাশ চিহ্ন দিয়ে আলাদা করতে হবে, কিওয়ার্ডের মধ্যে নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, আননেসেসারি ওয়ার্ডস এগুলো থাকা যাবে না। আমার এই তিনটা জিনিস ক্লিয়ার। এরপরে H1 ট্যাগ ইন টাইটেল। আপনার যে টাইটেলটা, সেই টাইটেলের মধ্যে H1 ট্যাগ থাকতে হবে। H1 ট্যাগটা কি? যদি এটা আমরা বুঝতে চাই তাহলে আমরা এখান থেকে যাব হলো এখানে এসে যদি একটা পোস্ট আমরা ক্রিয়েট করতে চাই তাহলে এই পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করব। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করলে এটা আমার টাইটেল। তো এখানে বলতেছে যে টাইটেল টাইটেল H1 ট্যাগ, মানে টাইটেলের মধ্যে H1 ট্যাগ রাখতে হবে। আসলে ট্যাগ কতগুলো হয় যদি এটা আমরা বুঝি আগে, যে এই ট্যাগগুলো হয় 6টা, H1 থেকে H6 পর্যন্ত, H6 পর্যন্ত টোটাল 6টা H ট্যাগ হয়। তো এই 6টা ট্যাগ এখানে যদি দেখি যে H1, H2, H3, 4, 5, 6 আর হেডিং ট্যাগ, এগুলোকে হেডিং ট্যাগ বলা হয়। সো হেডিং ট্যাগটার এক নাম্বার যে ট্যাগ H1, এটা থাকবে কোথায়? টাইটেলের মধ্যে। যদি আমরা এখানে দেখি এটা আমাদের টাইটেল, এটা হচ্ছে হেডিং ট্যাগ। তো এটা অনেক বড় করে বোল্ড করে দেখাচ্ছে। তো আমরা যখনই হেডিং অ্যাড করব সেটা অটো বোল্ড হয়ে যায়, মানে ওটাকে বোল্ড করা লাগে না। তাহলে এখানে এটা অটো বোল্ড এবং এটা H1 সব থেকে বড়, এখানে যত লেখা আছে সব থেকে বড় H1। সেম একইভাবে ওয়ার্ডপ্রেস এই যে অ্যাড টাইটেল, টাইটেলটাতে অটোমেটিক্যালি কি দেওয়া থাকে? H1টা অ্যাড করা থাকে। আপনি এখানে যাই লেখেন, আমি যদি এখান থেকে এটা কপি করে এখানে দেই তাহলে আমি দেখবো যে এটা অটো বোল্ড এবং বড় হচ্ছে। আর যদি নিচে আমি এটা দিই, নিচে দিলে এটা এরকম হচ্ছে না, নিচে নর্মাল টেক্সট। তাহলে টাইটেলে অলরেডি ওয়ার্ডপ্রেসের টাইটেলে অলরেডি H1 ট্যাগ অ্যাড করা আছে। তো আপনি যদি অন্য কোথাও করেন, অন্য কোথাও ভাবে যদি টাইটেল অ্যাড করেন, তো সেই ক্ষেত্রে আপনাকে টাইটেলটাকে H1 করে দিতে হবে। কিভাবে করবেন?
2 নাম্বারটা আগে বুঝি। 2 নাম্বারে বলছে সাবহেডিং অ্যাড করবেন। কোথায় সাবহেডিং অ্যাড করতে হবে? কন্টেন্টের মধ্যে। সো কন্টেন্টের মধ্যে সাবহেডিং অ্যাড করতে হবে। সাবহেডিংটা কি বলছে? কি পার্টিকেল সাবহেডিং এবং H2 H6। তার মানে টাইটেলে যদি আমরা H1 দেই, টাইটেলে যদি H1 দেই, টাইটেল এখানে আমাদের হবে H1, H1 ট্যাগ হবে হচ্ছে হলো টাইটেলে। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট, এখান থেকে শুরু। এখানে আমরা আরো কিছু কন্টেন্ট এনে বুঝি। এখান থেকে এতটুকু কপি করে আমরা এখানে কন্টেন্ট দিলাম, এগুলো আমার কন্টেন্ট। এখানে পরে বলতেছে সাবহেডিং অ্যাড করো কন্টেন্টের মধ্যে। সাবহেডিং, সাবহেডিং কোথায়? কন্টেন্টের মধ্যে। সেটা কত হবে? H2 থেকে H6। তাহলে সাবহেডিং এখানে এই লেখাগুলোর মধ্যে আমাদের সাবহেডিং অ্যাড করতে হবে এবং আমরা এখানে কি অ্যাড করব? এই সাবহেডিং। তো আমি ধরলাম এটা আমার সাবহেডিং। সাবহেডিং অ্যাড করার জন্য আপনি এটা আমরা ধরলেই হলো, এই লাইনটা মার্ক হলো। এখন আপনি এটার উপরে ক্লিক করবেন, কিউ এর উপরে ক্লিক করার পর এখানে হেডিং, হেডিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখাচ্ছে H2, কিন্তু আমরা বললাম যে H2 থেকে H6, আপনার যেটা ভালো লাগে। নর্মালি H4 দিবেন অথবা H5, যে কোনো একটা দেন, তবে 4, 5, 6 এগুলোর মধ্যে একটা দেন। অথবা যদি এটা দেন 4, এর ভিতরে এই প্যারার মধ্যে যদি আরেকটা প্রয়োজন হয় সাবহেডিং দিদার, তাহলে সেটাকে দিবেন 5। তার মধ্যে যদি আরেকটা দেওয়ার প্রয়োজন হয় তখন সেখানে দিবেন হলো 6। মোট কথা উপর থেকে নিচের দিকে কি হবে? কমতে থাকবে, বাড়বে না। এটা আবার আপনি এমন মনে করেন না যে এরকম না, আবার বিষয়টা আরেকটা প্যারা আমি নিয়ে আসি, যে নিচের এই প্যারাটা, এই আরেকটা প্যারা, এটাকে নিয়ে আসি। এটা আমার সম্পূর্ণ আলাদা প্যারা। তো এই প্যারাটাকে আমি এখানে দিলাম। তো এটা অলরেডি কোন ট্যাগ? H3 অ্যাড করা। তো এটাকে আমি বলি যে না H3 না, এটাকে আমি H4 দিলাম। তো বুঝেন, এইটা সম্পূর্ণ একটা প্যারা। এই এই সাবহেডিং এর জন্য এই লেখাটুকু, আচ্ছা, এবং এই সাবহেডিং এর জন্য এই লেখাটুকু। এখন যদি আপনার মনে হয় যে এই সাবহেডিং এর মধ্যে এই লেখাটুকুর মধ্যে একটা হেডিং দেওয়া দরকার, সেই হেডিংটা কোনটা হতে পারে? সেই হেডিংটা আমরা ধরে নিলাম যে ধরি এই লেখা, এই লেখার মাঝখানে এইখানে আপনার একটা সাব হেডিং অ্যাড করতে হবে। তাহলে এটা অবশ্যই এই হেডিং এর থেকে ছোট হইতে হবে। এই হেডিং যদি 4 হয় তাহলে আপনি এই হেডিংটাকে দিবেন কত? হেডিং এ গিয়ে এটাকে আপনি করে দিবেন হচ্ছে 5। এবার দেখেন, তাহলে এটা যদি এটা 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো এটা হচ্ছে একটা প্যারা। আবার সেম একইভাবে এই প্যারা, এটা সম্পূর্ণ আলাদা। এই প্যারার মধ্যে এখানে আপনি কি দিবেন? অন্য এরকম আরেকটা দিতে পারেন। তো এভাবে করে সাবহেডিং অ্যাড করতে হবে। সাবহেডিং অ্যাড করলে কন্টেন্টের সৌন্দর্য বৃদ্ধি পায়। আপনি কন্টেন্টের মূল টপিকগুলোকে আলাদা করে বুঝাইতে পারেন। ইন্টারনাল লিঙ্কস। তো ইন্টারনাল লিঙ্কসটা কি? ইন্টারনাল লিঙ্ক হচ্ছে হলো এই একটা কন্টেন্ট আপনি যখন ক্রিয়েট করবেন, এই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটের যে আরও লিঙ্ক আছে, আপনার ওয়েবসাইটে, আমি যদি এখানে ওয়েবসাইটে যাই, যে আমার ওয়েবসাইটে 2টা কন্টেন্ট আছে, এটা কেটে দিই। আপনার ওয়েবসাইটে 2টা কন্টেন্ট আছে, একটা 2টা, এবং পেজ আছে এগুলো হলো পেজ। তো আমার এই যে ইউআরএল আছে আমার পেজে, এই ইউআরএলগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে এটাকে লিঙ্ক করাই দিলেন, যে আপনার ওয়েবসাইটের অন্যান্য নতুন একটা পোস্ট করার সময় আপনি কয়েকটা লিঙ্ক করাই দিলেন। তো অ্যাটলিস্ট 3টা, একটা পেজকে লিঙ্ক করাই দেন অ্যাটলিস্ট 3টা থেকে 5টা করবেন। তো আমরা ধরলাম মার্কেটিং, এটাকে আমরা লিঙ্ক করাই দেবো। এখানে ক্লিক করে যে লিঙ্ক, প্র্যাকটিক্যালি আমরা দেখবো কীভাবে করতে হয়। এসইওর সময় আমরা আরও ডিটেলসে বুঝবো। তাহলে আপনার যে কন্টেন্ট আপনি রাইট করবেন, কন্টেন্ট রাইট করার সময় আপনি কিছু লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক বলে এটা, আপনার ওয়েবসাইটে যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলোকেই ইন্টারনাল লিঙ্ক করাই দিবেন। লিঙ্ক টু 3 to 5 or older post whenever you publish a new post। যখন আপনি নতুন একটা পোস্ট ক্রিয়েট করবেন তখন সেই নতুন পোস্টের মধ্যে আপনি কি করবেন? পুরান পোস্টের কিছু ইন্টারনাল লিঙ্ক ক্রিয়েট করে দিবেন। তো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল লিঙ্কস। ওকে, ইমেজেস। এরপর ইমেজেস কি? যদি আমরা ইমেজেসের বুঝতে চাই, তো সবার আগে আপনি এখানে ইমেজকে অপটিমাইজ করে নেবেন। ইমেজ অপটিমাইজ আপনারা পারেন, ইমেজকে কীভাবে অপটিমাইজ করতে হয় আপনারা জানেন। একটা ইমেজের যে ইমেজগুলো আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করতে চাচ্ছেন কোনো কন্টেন্টের জন্য, সেই ইমেজটাকে আগে অপটিমাইজ করে নেবেন। তারপরে এখানে অ্যাড করার পরে সেটার আল্টারনেটিভ টেক্সট, যেটাকে আল্টার ট্যাগ বলে, টাইটেল অ্যাড করতে হয়, ক্যাপশন অ্যাড করতে হয়, ডেসক্রিপশন অ্যাড করতে হয়, ইমেজ ফাইল রিনেম করতে হয়। ইমেজ ফাইল রিনেম এটা তো আপনি যখন ইমেজ এসইও করবেন তখন করে নেবেন। বাকি যে কয়েকটা কাজ আছে এই কাজগুলো কীভাবে করবেন?
আমি দেখাচ্ছি 2 মিনিট, একটু আমি বিরতি নিচ্ছি, 2 মিনিটের মধ্যে আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখন হচ্ছে হলো ইমেজের আল্টারনেটিভ টেক্সট, টাইটেল, ক্যাপশন এগুলো কিভাবে অ্যাড করবেন। তো এটা অ্যাড করার জন্য যখন এই যে আমরা এখানে ইমেজ যখন অ্যাড করি, একটা ইমেজ অ্যাড করার জন্য এই যে ফিচার্স ইমেজ পোস্ট করার সময় আপনারা জানেন ফিচার্স ইমেজে এসে সেট ফিচার্স ইমেজ, এখানে গিয়ে ধরেন আমি এই ইমেজটা অ্যাড করতে চাচ্ছি, এই ইমেজে ক্লিক করলে আমাকে এখানে অপশন দিচ্ছে আল্টার টেক্সট অ্যাড করতে পারবেন। এখানে এখানে আল্টার টেক্সট, মানে আল্টার ট্যাগ বলে এটাকে, এখানে টাইটেল, এখানে ক্যাপশন, এখানে ডেসক্রিপশন। তো এই অপশনগুলো পেয়ে গেলাম। তো যে জিনিসগুলো এখানে আমি বলতেছি ইমেজেসের আমাদের এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো অনেক সিম্পল, আপনি যখন একটা ইমেজ এখানে অ্যাড করবেন তখন এই জিনিসগুলো অ্যাড করে দিবেন, তাহলে আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ দেওয়ার অন পেজ যে এসইও সেটা কমপ্লিট হবে। আচ্ছা, এরপরে যেটা আছে আদার মাল্টিমিডিয়া অর ফাইল, আপনার যদি অন্য কোনো মাল্টিমিডিয়া অর ফাইল যদি এখানে দেওয়ার প্রয়োজন হয়, অন্য কোনো, যেমন কি হতে পারে সেগুলো ভিডিও, পিডিএফ বা অন্য কোনো ফাইল, এগুলো সেগুলো সেম একইভাবে রিনেম করবেন, ক্যাপশন অ্যাড করবেন, বা ওই এখানে দেওয়ার আগে ওটাকে এসইও করে নেবেন, তাহলেই হবে। এখন আপনি যেটারই এসইও করেন, আপনি পোস্ট, পেজেস, ক্যাটাগরি যেটাই করেন প্রত্যেকটারই টাইটেল ট্যাগ অপটিমাইজ করতে হবে, মেটা ডেসক্রিপশন অপটিমাইজ করতে হবে, এসইও ফ্রেন্ডলি ইউআরএল হতে হবে, এইচ1 ট্যাগ, সাবহেডিং, এগুলোকে সব আপনাকে অপটিমাইজ করতে হবে, ইন্টারনাল লিঙ্কস ক্রিয়েট করতে হবে, ইমেজেস ইমেজ আল্টার ট্যাগ, এই জিনিসগুলো আপনার কমপ্লিট করতে হবে। যখন ফাইবারে যদি আপনি যান, ফাইবারে যদি যাই, তো এখানে আসার পরে যদি আমরা ওয়ার্ডপ্রেস ওয়ান পেজ এসইও লিখে সার্চ করি, ওয়ার্ডপ্রেস এসইও, জাস্ট ওয়ার্ডপ্রেস এসইও লিখে আপনি সার্চ করেন, তো ওয়ার্ডপ্রেস এসইও লিখে সার্চ করলে এখানে ওয়ার্ডপ্রেসের অন পেজ এসইও আই উইল ডু অন পেজ এসইও অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন অফ ওয়ার্ডপ্রেস, এটাকে যদি ওপেন করেন তাহলে দেখবেন এদের ফিচার্সগুলো কী কী করে দিবে। তো ফর্মা ফর্মালিউটিং অ্যান্ড এক্সিকিউটিং কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, এখানে দেখেন ওয়ান পেজ অপটিমাইজেশন ফর রিলেটেড কিওয়ার্ডস, টাইটেল অ্যান্ড মেটা ডেসক্রিপশন, H1, H3 ট্যাগ সেট আপ, ইন্টারনাল লিঙ্কিং, প্রিমিয়াম ইয়োস্ট সিটিং। তো এই ক্ষেত্রে ইয়োস্ট আমরা ইয়োস্টের কাজ দেখব আগামীকাল। ক্লিন পারমালিঙ্ক পারমালিঙ্ক বলতে এখানে বোঝাচ্ছে হলো আমাদের ইউআরএল, যেটা আমরা অলরেডি যে এখানে দেখলাম, এসইও ফ্রেন্ডলি ইউআরএলস। এরপরে আছে ইমেজ অপটিমাইজেশন অ্যান্ড আল্টার ট্যাগ, গুগল সার্চ কনসোল, এই জিনিসগুলো আমরা দেখব, গুগল সার্চ কনসোল এবং সার্চ ইঞ্জিন সাবমিশন। তার জিনিস দেখেন যে আপনি এই যে এই পর্যন্ত যে জিনিসগুলো আছে, বেস্ট কিওয়ার্ডস রিসার্চ ফর ইউর নিচ, আর এটা একই কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী, মানে এই দুইটা অলরেডি এই পর্যন্ত আপনাদের একটা আইডিয়া চলে আসার কথা, বা এই জিনিসগুলো কমপ্লিট করানো হয়েছে, প্র্যাকটিক্যালি আপনারা দেখবেন প্র্যাকটিক্যালি কীভাবে করতে হয়। গুগল সার্চ কনসোল আমাদের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট যখন কমপ্লিট হয়ে যায়, এসইওর কাজ, সব এসইওর কাজ যখন কমপ্লিট হবে, ওয়ান পেজ এসইও যখন কমপ্লিট হয়ে যাবে, ধরেন আপনার ওয়েবসাইটে 10টা পেজ আছে, 10টা পেজের এসইও কমপ্লিট, ব্লগ সাইডে 20টা ব্লগ আছে, 20টা ব্লগ পোস্ট আছে, ওই 20টা পোস্টের এসইও কমপ্লিট। এখন আপনি আপনার এই ওয়েবসাইটটাকে লাইভ করতে চাচ্ছেন, গুগলে অ্যাড করবেন, তখন আপনার গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে এবং এটাকে অ্যানালাইজ করার জন্য, এটার অবস্থা বোঝার জন্য, ম্যানেজ করার জন্য গুগল ওয়েব অ্যানালাইটিকে অ্যাড করতে হবে। এই দুইটা কাজ আমরা লাস্ট ক্লাসে দুইটা একবারে দেখবো, যে একটা ওয়েবসাইটকে কিভাবে গুগল অ্যানালাইটিকে কিভাবে গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে। তো ক্লিয়ার সবাই? আগামীকালকে ওয়ান পেজ এসইওর প্র্যাকটিক্যালি দেখবেন যে কিভাবে এগুলো অ্যাপ্লাই করতে হয়। আজকে আপনাদের
যে কাজগুলো করতে হবে এবং এই কাজগুলো কিভাবে করবেন সেটার থিওরিক্যাল যেই প্রসেসগুলো সেগুলো বুঝলেন। আগামীকালকে আমরা একটা পোস্ট, একটা ক্যাটাগরি, একটা পেজ, এই তিনটা এভাবে করে দেখব, যে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে দেখব, তাহলে আমাদের অন পেজ এসইও কমপ্লিট হবে। যে এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। কোয়েশ্চেন ভাই দুইটা আছে। বলেন। একটা একটা হলো গিয়া ওই যে মানে ধর আমরা কি বলবো সাবটাইটেল ইউজ করলাম না, সাব হেডিং। এখন ওখানে তো 6টা আছে, তো 6টা আমরা যদি 7টা 8টা হয় তো তখন আমরা কি করব? 7টা 8টা আপনার হবে কেন বলেন? যদি আমার আর্টিকেলটা অনেক বড় হয় আর কি। আর্টিকেল বড় হলে আপনার 7টা 8টা হবে না। আপনি তাহলে হয়তো একটু বুঝেন নাই, আরেকবার একটু বুঝবেন। যেমন আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং এর একটা কন্টেন্ট লিখব, সেখানে খেয়াল করেন ডিজিটাল মার্কেটিং এর কন্টেন্ট আপনি লিখবেন। তো প্রথম সিঁড়িতে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো প্রথম সিঁড়িটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর, তার এখানে আমি দিব হলো H1। এখন এখানে আমি অনেক কন্টেন্ট লিখছি। এখন আসেন সেকেন্ড সিরিজে আপনি টপিকস অ্যাড করতেছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা আমার সেকেন্ড স্টেপ। আমার সেকেন্ড স্টেপ অ্যাড করব হচ্ছে হলো সেকেন্ড সিরিজ S2। এখন এখানে SMM, এটাও কিন্তু সেকেন্ড স্টেপ, আপনি যেখানে এটা দেন, কারণ ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড স্টেপে এই টপিকসগুলো SEO, সেটা আপনি যেখানেই দেন, আপনি এখানে এটার পরে আপনি অনেক কন্টেন্ট লিখলেন, এখানে আপনি অনেক কন্টেন্ট লিখলেন। এখন আইসা এটাও আপনার, যদি আমি এটাকে হেড দিতে চাই তাহলে এটা আমার H2 হেডিং। এখন কথা হচ্ছে হলো যদি আপনি সোশ্যাল মিডিয়ার মধ্যে এইখানে যদি আপনি ফেসবুক অ্যাড করতে চান, আমি বলছি এই বিষয়টা, যেখানে আমার একটা ট্যাগ দিতে হবে সেটা হচ্ছে ফেসবুকের জন্য। ফেসবুকের জন্য যদি আপনার ট্যাগ দিতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন H3। কারণ কি? কারণ এটা হচ্ছে এটার আন্ডারে, H2-র আন্ডারে হচ্ছে ফেসবুকটা, তাহলে ফেসবুককে অবশ্যই H2-র থেকে কম দিতে হবে হেডিংটা। আর এটা হচ্ছে মাদার অফ হেড বা হেডিং, তো সেই ক্ষেত্রে এটা H1, এটার আন্ডারে সব। আর এর ভিতরে আমরা আর কোনো S1 ইউজ করব না, এটা হবে H2, এবং এর যতগুলো শাখা, এর এই সেকেন্ড সিঁড়ি যত থাকবে ততগুলো H2, এর যেত সিঁড়ি সেটা H3। এখন দেখেন ফেসবুকের কি আর কোনোটা আসবে? যদি ফেসবুকের আপনি কোনো কিছু আনতে চান, ফেসবুকের মধ্যে দুইটা জিনিস আপনি অ্যাড করেন, যে আপনি চাইলেন যে আমি ফেসবুকের মধ্যে এখন বলতেছি ফেসবুক গ্রুপ। সো এখন এইখানে আপনি দিবেন হলো H4। তো এই 6টা এস শেষ করতেই তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, দরকার হবে না তো 1 2 3, সর্বোচ্চ হলে 1 2 3 4, এর বেশি ব্যবহার প্রয়োজন হবে না। বুঝতে পারছেন? যদি হয় তাহলে আপনি H6 ইউজ করবেন সব জায়গায় লাস্টে। ভাইয়া আরেকটা কথা হচ্ছে, আমরা যে একটা ছবি অ্যাড করব, ঠিক আছে? ছবিটা অ্যাড করতে গেলে নিচে কিন্তু লেখা আছে আমি কথা বুঝি নাই আপনার, একটু জোরে বলেন, আপনার কথা আস্তে আসে। কোনো একটা ছবি অ্যাড করতে গেলে, মানে কোনো একটা আমাদের ওয়েবসাইটে ছবি অ্যাড করতে গেলে আর কি, হ্যাঁ, তখন ছবিটার নিচে কিন্তু আল্ট্রা টেক্সট আছে, টাইটেল আছে, ক্যাপশন আছে, ডেসক্রিপশন, এগুলোতে আমরা কি কি লিখতে পারি? হ্যাঁ, এগুলো কিভাবে অ্যাড করবেন আমি তো দেখাইলাম। না না, এগুলো তো দেখালেন, কিন্তু এখানে কি আবার লিখতে হবে নাকি কোনো কিছু? না, মানে আমি একটা প্রশ্ন হলো আল্ট্রাটেক মানে কি? আমি আপনাকে ইয়া করতে ইমেজের শেয়ার কিওয়ার্ড, করতে। না কিওয়ার্ড গুলো ওখানে দিয়ে দিব। হ্যাঁ, ইমেজের কিওয়ার্ড গুলো না, একটা ইমেজের একটা কিওয়ার্ড আপনি এখানে দিবেন। আচ্ছা, আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাই। ওই আমরা তো দেখলাম হচ্ছে প্রথমে ইউআরএল আসে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন। তাহলে ভাই মানে মেটা ডেসক্রিপশনটা তো আমরা কোথায় লিখবো? প্রথমে তো টাইটেল লিখে ভাই ফেলি, তারপরে আমি একটু ক্লিয়ার করি আপনাদের। আপনারা যে হ্যাঁ। কোয়েশ্চেনগুলো করতেছেন এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিক্যালি আগে করেন, একটা কাজ করি। এখনো তো আপনাদের আমি বলছি যে মেটা ডেসক্রিপশন অ্যাড করতে হবে, তো মেটা ডেসক্রিপশন কিভাবে অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন, এটা তো এখনো দেখাইনি। এখন পর্যন্ত তো আপনাদের মানে যেগুলো দেখাইনি বা এগুলো আগে নেক্সট ক্লাসটা শেষ করি,
আপনি পিডিএফ আর ভিডিও আপলোডটাও কিন্তু দেখে নিয়েছে ভিডিও দিয়ে দিবেন। আপনি কোশ্চেন মানে এই জিনিসগুলো যে জিনিসগুলো বলা হইলো যে মেটা ডেসক্রিপশনটা কি সেটা বুঝছেন কিনা, মেটা ডেসক্রিপশন কোথায় অ্যাপ্লাই করবেন সেটা পরের বিষয়। আচ্ছা এগুলো বলছি, কিন্তু পিডিএফটা যে কোথায় মানে সেট করব ওইটা তো পাইতেছিলাম না। ভাই আপনার কথা আমি বুঝি না ক্লিয়ার, আপনাকে বারবার পিডিএফ আর ভিডিও এগুলো কোথায় যে মানে আপলোড দিব, মানে এই জায়গাটা তো খুঁজে পাই নাই। এই জায়গা খোঁজা লাগবে না। এই ভিডিও আপনার ভিডিও যদি আপনি আপলোড করতে চান, ভিডিও আপনি মিডিয়াতে গেলেই তো ভিডিও আপলোড করবেন। আপনি ভিডিও একটা ফাইল আপনি মিডিয়াতে গেলেই তো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এটা আমরা আগামীকালকে আরো ডিটেলসে দেখাই দেব যখন আমরা এই এসইও গুলো দেখব। এই প্রত্যেকটা পয়েন্ট, এখানে যে পয়েন্টগুলো আছে একটা পোস্টের এই সবগুলো আমরা দেখব, টাইটেল থেকে শুরু করে যে টাইটেল কিভাবে অ্যাড করবেন এই জিনিসগুলো আমরা যখন করি তখন আপনাদের আমি দেখাই দেব।